আজকে আমি দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 5 প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করব। এই প্রোগ্রামিং ভাষাগুলো আলোচনা করার জন্য আমি আমার একটু স্ক্রিনটা শেয়ার করব এবং তোমরা একটু ধৈর্য সহকারে আশা করি আমার সঙ্গে থাকবা এবং এক্ষেত্রে কোনো সমস্যা মনে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়। তো চলো প্রথমে আমরা জেনে নিই আজকে ক্লাসে আমরা কি কি শিখতে পারবো। আজকের ক্লাসে আমরা প্রোগ্রামের ধরন, প্রোগ্রামের ভাষা, যান্ত্রিক ভাষা, অ্যাসেম্বলি ভাষা এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। যারা তোমরা দ্বিতীয় বর্ষে তারা ইতিমধ্যেই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় তোমরা অনেকেরই শেষ করে ফেলেছ, তাই সার্বিকভাবে সবার জন্য এই পঞ্চম অধ্যায় সিলেক্ট করা হয়েছে। তো আজকে আমি পঞ্চম অধ্যায়ের প্রথম বিষয়গুলো আলোচনা করব, পরবর্তীতে অন্য স্যার এসে এরপর থেকে আলোচনা করবেন। ওকে, তো চলো আমরা শুরু করি। প্রথমত জেনে নিই প্রোগ্রামের ধারণা। আমরা কম্পিউটারে বা মোবাইলে অসংখ্য বৈচিত্র্যময় কাজ করে থাকি। লেখালেখির কাজ থেকে শুরু করে গান শোনা, গেম খেলা, ভিডিও দেখা, গ্রাফিক্সের কাজ করা, ইন্টারনেট ব্যবহার করা ইত্যাদি আরও অনেক কাজ করে থাকি। এই সকল কাজ করার জন্য আমরা ভিন্ন ভিন্ন সফটওয়্যার বা প্রোগ্রাম ব্যবহার করে থাকি। এই প্রোগ্রামগুলো মূলত তৈরি হয় বিভিন্ন প্রোগ্রামিং ভাষার সাহায্যে। আমরা এই অধ্যায়ে প্রোগ্রামিং ভাষা সম্পর্কে জানব এবং সেই সাথে সি প্রোগ্রামিং ভাষা আয়ত্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে চলো আমরা একটু প্রোগ্রামের একটু ইতিহাসটা জেনে আসি সংক্ষিপ্ত আকারে, অতি সংক্ষিপ্ত আকারে। বিখ্যাত ইংরেজ কবি লর্ড ব্যারনের কন্যা অ্যাডা লাভলেস বার্নৌলি নম্বর ব্যবহার করে ধারাবাহিকভাবে হিসাবের জন্য একটি প্রোগ্রাম রচনা করেন। তার লিখিত প্রোগ্রামটি প্রথম প্রোগ্রাম হিসেবে বিবেচিত হয়, এজন্য তাকে কম্পিউটারের প্রথম প্রোগ্রামার বলা হয়। পরবর্তীতে এ কাজের স্বীকৃতিস্বরূপ অ্যাডা লাভলেস নামে একটি প্রোগ্রামিং ভাষারও নামকরণ করা হয়, যা সংক্ষেপে অ্যাডা নামে পরিচিত। তার মানে আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানলাম যে প্রথম প্রোগ্রামার কে। তো প্রথম প্রোগ্রামার হলেন একজন মহিলা, যিনি কবি লর্ড ব্যারনের কন্যা অ্যাডা লাভলেস, বা অনেকে একে লেডি অ্যাডা অগাস্ট এই নামও বলে থাকেন। তাহলে আমরা সংক্ষিপ্ত ইতিহাস জেনে নিলাম যে আমাদের প্রথম প্রোগ্রামার হলেন একজন মহিলা, যার নাম হলো অ্যাডা লাভলেস এবং তার নামে একটি প্রোগ্রামও রয়েছে যাকে সংক্ষেপে বলা হয় অ্যাডা। এখন আমরা যেহেতু জানলাম, এখন আমাদের জানা উচিত যে প্রোগ্রামের সংজ্ঞাটা কি। এই যে আমরা প্রোগ্রামিং শিখব, আসলে প্রোগ্রাম বলতে আমরা বুঝি কি, প্রোগ্রামটা কাকে বলে, এই সংজ্ঞাটা কি, চলো আমরা জেনার চেষ্টা করি। কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে। কি বলা হচ্ছে? কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিক কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে। কম্পিউটারে প্রদত্ত নির্দেশসমূহ পর্যায়ক্রমিকভাবে পালনের মাধ্যমে নির্দিষ্ট সমস্যার সমাধান করে থাকে। তাহলে মূলত কম্পিউটারে কাজ করার জন্য নির্দেশ প্রদান করতে হয়, আর কোন নির্দেশের পরে কোন নির্দেশ, অর্থাৎ কোন কমান্ডের পরে কোন কমান্ডগুলো কাজ করবে তা সাজিয়ে দেওয়ার যে বিষয়টা, তাই হলো কি প্রোগ্রাম। অর্থাৎ প্রোগ্রাম তারা কি বলছি যে কতগুলো নির্দেশের সমষ্টি এবং নির্দেশগুলো কি করে নির্বাহ হয় বা এক্সিকিউশন হয়। প্রোগ্রামের সেই নির্দেশগুলো এক্সিকিউশন হয় ধারাবাহিকভাবে, আমরা যেই লিস্ট আকারে বা যেইভাবে আমরা প্রদান করি। এখন চলো আমরা জেনে আসি প্রোগ্রামের সাথে কতিপয় সংশ্লিষ্ট সংজ্ঞা। প্রোগ্রামের সাথে কতিপয় সংশ্লিষ্ট সংজ্ঞা, যেমন আমরা একটু শিখলাম যে কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহৃত কতিপয় নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। তাহলে কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহৃত কতিপয় নির্দেশ, কতিপয় মানে কি, আমরা যে সমস্যার সমাধান করব তার জন্য যতগুলো নির্দেশ প্রয়োজন হবে ওই নির্দেশের সমষ্টিটাই হলো কি প্রোগ্রাম। কম্পিউটার প্রোগ্রাম তৈরির বিশেষ ধরনের কৌশলকে কম্পিউটার প্রোগ্রামিং বলে।
তাহলে যখন প্রোগ্রাম তৈরি করব আমরা যে বিশেষ কৌশল বা টেকনিক অবলম্বন করব, ওই টেকনিকটা হলো কি কম্পিউটার প্রোগ্রামিং। যিনি প্রোগ্রাম রচনা করেন তাকে প্রোগ্রামার বলা হয়। তাহলে প্রথমে কি শিখলাম? প্রোগ্রাম, পরে হলো কম্পিউটার প্রোগ্রামিং। আর যিনি কম্পিউটার প্রোগ্রামিং রচনা করেন বা লিখেন তাকে বলা হবে কি প্রোগ্রামার। প্রোগ্রামার যে ভাষায় প্রোগ্রাম রচনা করেন তাকে প্রোগ্রামিং ভাষা বলে। যদিও আমরা এই প্রোগ্রামিং ভাষা সম্পর্কে পরে আরও বিস্তারিত জানবো। তো আমার যা মনে হয় তোমাদের এখানে অনেকেই বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো, অনেকেই হয়তো বা জানো, কেউ পাইথন জানো বা কেউ অন্য কিছু জানো। তো কে কোন কোন প্রোগ্রাম জানো এটা আমাকে কমেন্টে জানাও, আমি দেখতে চাই কে কে কোন কোন প্রোগ্রাম এতক্ষণে এতদিনে শিখে নিয়েছো। ওকে, তোমরা জানাও আর আমরা সামনে এগোচ্ছি একটু। তো এখন চলো আমরা একটা প্রোগ্রামের ভাষা সম্পর্কে একটু জেনে নিই। এমডি ইব্রাহিম, অনেক, মোক্তামিম, তারপরে ওনারা সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। যাই হোক, প্রোগ্রামিং ভাষা কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য কম্পিউটারে যে বোধগম্য ভাষায় নির্দেশ প্রদান করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। এখানে একটা কথা বলা আছে যে কম্পিউটারের যে বোধগম্য ভাষায়, তো কম্পিউটার বোধগম্য ভাষাটা কি? আমরা তৃতীয় অধ্যায়ে জেনে আসছি যে কম্পিউটার আসলে শুধুমাত্র দুটি বিষয় বুঝে। কি বুঝে? 0 এবং 1। তাহলে যদি আমরা কম্পিউটারের ভাষা বলি কাকে বলবো? এই 0 আর 1কেই বলবো। তাহলে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের বোধগম্য ভাষা, তাহলে বোধগম্য ভাষায় যে নির্দেশ প্রদান করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। এটা এরকম বলা যায়, বিভিন্ন ধরনের প্রোগ্রাম রচনার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়। এই যে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা রয়েছে বিভিন্ন কাজ করার জন্য, যেমন মনে করো ডাটাবেস ম্যানেজমেন্টের জন্য ওরাকল ইউজ করা হয়, তারপরে মনে করো তোমার ওয়েব ডিজাইনের জন্য বা ডাইনামিক করার জন্য পিএসপি ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়, পিএসপি প্রোগ্রামিংটা ইউজ করা হয়। তাহলে বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা। তবে একটা বিষয় যে প্রতিটি প্রোগ্রামেরই কী রয়েছে, ভাষার একটি বিশেষ সিনট্যাক্স রয়েছে। যেমন তোমরা HTML ল্যাঙ্গুয়েজ দেখেছিলে, একটা সিনট্যাক্স একরকম, তারপর এখানে আবার সি প্রোগ্রামের সিনট্যাক্স একটু ভিন্ন রকম দেখবা, বা অন্যান্য যে প্রোগ্রাম পাইথন বা অনেক রকমের জাভা বা অন্য যে ভাষাগুলো রয়েছে প্রতিটি ভাষায় কী রয়েছে, একটু আলাদা আলাদা সিনট্যাক্স রয়েছে এবং ওই সিনট্যাক্স অনুসারে কিন্তু প্রোগ্রাম লিখতে হয়। যদি আমরা অন্যভাবে প্রোগ্রাম লিখি তাহলে কিন্তু কাজ করবে না। যেমন এখানে নজরুল ইসলাম বলেছে যে স্যার আমি পাইথন, তারপরে পাইথন তুমি শিখেছো, গুড। পাইথনটা খুবই বর্তমানে জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ, অনেকেই শিখছেন। এখানে খুব ডাইনামিক তোমার সফটওয়্যার তৈরি করা যায়, ডাইনামিক অ্যাপ্লিকেশান তৈরি করা যায়। ওকে, এরপরে আমরা দেখব যে তুমি হয়তো অনেকেই, হ্যাঁ এটা আমরা তোমাকে বলেছিলাম একটু আগেই, সেগুলো কমেন্টে জানানোর জন্য তা জানাতে পারো। বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা, এই যে আজকে আমরা বিভিন্ন প্রোগ্রামিং এত সহজে লিখতে পারি, আসলে এগুলো কিন্তু একদিনই হয়নি। বিভিন্ন প্রেক্ষাপটে অনেক চড়াই উতরাই পেরে কিন্তু আজকে এই যে আমরা পাইথন বলি বা জাভা বলি বা ডার্ক ল্যাঙ্গুয়েজ বলি, এগুলো আমরা করতে পেরেছি। এত সহজবোধ ছিল না, একটা সময় খুব কঠিন অবস্থায় ছিল। তো সময় পরিক্রমায় এই সময়ের পরিক্রমায় আজকে এই অবস্থানে এসেছে। চলো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন জেনারেশন সম্পর্কে জেনে নেই এবং কোন জেনারেশনে কোন ধরনের প্রোগ্রামিংয়ের আবির্ভূত হয়েছে। 1954 সাল থেকে শুরু করে এই পর্যন্ত কয়েকশো প্রোগ্রামিং ভাষা আবিষ্কৃত হয়েছে। এ সকল ভাষাকে বৈশিষ্ট্য অনুযায়ী আমরা 5টি স্তর বা প্রজন্মে ভাগ করতে পারি। 5টি স্তর বা প্রজন্মে ভাগ করতে পারি। যেমন প্রথম প্রজন্মের ভাষা, যা 1945 সালে ব্যবহার করা হয়েছিল, যাকে বলা হয় কি মেশিন ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ বা যন্ত্র ভাষা বা যান্ত্রিক ভাষা। এরপরে হলো দ্বিতীয় প্রজন্মের ভাষা, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আসলে অ্যাসেম্বলি হলো তোমার মেশিন ভাষার একটু উন্নতর সংস্করণ, আমরা একটু পরে জানবো এই বিষয়ে ইনশাল্লাহ। তৃতীয় প্রজন্ম ভাষা 1960 সালে এই প্রজন্ম শুরু হয় এবং এটাকে বলা হয় কি উচ্চ স্তরের ভাষা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপরে হলো চতুর্থ প্রজন্ম ভাষা, অর্থাৎ অতি উচ্চতর ভাষা, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা বর্তমানে চলছে 1980 সালে এই যে শুরু হয়, তা হলো কি
স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যেভাবে কথা বলি এই কথাটাকে সে কী করতে পারে, ক্যাপচার করতে পারে। যেহেতু এখানে মোট 5টি প্রজন্ম এখানে দেখানো হয়েছে, এই 5টি প্রজন্মের ভাষা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আজকে হয়তো বা সবগুলো সম্ভব হবে না, আজকে আমরা যে পর্যন্ত সম্ভব হবে সে পর্যন্ত করবো, এরপরে পরবর্তী দিনে বাকিটা শেষ করা হবে ইনশাল্লাহ। হয়তো বা পরবর্তী দিন অন্য একজন স্যার ক্লাস নেবেন এবং উনি এটা শেষ করে দিবেন। হ্যাঁ, তাহিদ আলম নিয়াত বলেছ স্যার আমিও পাইথন। ওকে, গুড। তোমরা সেই সঙ্গে বিভিন্ন অ্যাপস ডেভেলপমেন্ট যে ল্যাঙ্গুয়েজ মনে করো যে বর্তমানে তোমার ডার্ক ল্যাঙ্গুয়েজ, এটাও ইউজ করতে পারো, তোমরা শিখতে পারো বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন চলো একটু বিস্তারিত যাই। এই যে আমরা এখানে ল্যাঙ্গুয়েজগুলো দেখলাম, 5টি জেনারেশন দেখলাম, তো কোন জেনারেশনে কোন কোন ল্যাঙ্গুয়েজ একটু মানে ছকাকারে দেখে নিই। এখানে দেখো যে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ 1GL, এই জেনারেশনে কি হয়েছে, কম্পিউটার বুঝতে পারে এমন ভাষা অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ এর আবির্ভূত হয়েছে। এবং সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ মেশিন ভাষা থেকে কিছুটা উন্নত, মেশিন ভাষা হতে কিছুটা উন্নত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবং এই ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন এই দুই জেনারেশনের ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল কেন বলা হয়, এগুলো সরাসরি মেশিন রিলেটেড অর্থাৎ মেশিন ভাষার সঙ্গে সম্পর্কযুক্ত। তো যাই হোক, তাহলে ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন হলো কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপরে হলো থার্ড জেনারেশন, এই জেনারেশনে বেশ কিছু তোমার ল্যাঙ্গুয়েজ আবির্ভূত হয়েছিল, যেমন বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ফরট্রান, ব্যবসায় প্রয়োগের ক্ষেত্রে কোবল, বহুবিধ প্রয়োগ বেসিক এবং সি। বহুবিধ মানে হলো এটা প্রায় সব ক্ষেত্রেই কাজ করতে পারে, সব কিছুই মানে সব ক্ষেত্রে এগুলো ইউজ করা যায়, বেসিক ল্যাঙ্গুয়েজটা। তারপরে সি ল্যাঙ্গুয়েজ, তাহলে সি ল্যাঙ্গুয়েজটা কি আমাদের থার্ড জেনারেশন। তাহলে আমরা যে ল্যাঙ্গুয়েজটা শিখবো তাহলে কি সি ল্যাঙ্গুয়েজ, এটা কোন জেনারেশনে পড়েছে, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটা কোন লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এই লেভেলগুলো আমরা পরে জানবো আসলে বিস্তারিত। এবং দেখো ফোর্থ জেনারেশনে কি হয়েছে, ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের জন্য স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ মানে SQL এর আবির্ভূত হয়েছে। সেটা আমরা অনেকেই মাই SQL নামে জানি, যারা তোমার ওয়েব ভিত্তিক কাজ করেন, ওয়েব ভিত্তিক কাজ করতে PHP যে তোমার বিভিন্ন কাজ করতে হয়, সেখানে MySQL ল্যাঙ্গুয়েজটা ইউজ করা, ডাটাবেজের ক্ষেত্রে MySQLটাই ইউজ করা হয়, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। এবং ফাইভ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এখানে কি প্রোলগ, লিস্প এবং তোমরা যারা অনেকে পাইথন শিখতেছো সেই পাইথন, এগুলোর কি কৃত্রিম বুদ্ধিমত্তার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা তোমার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা যায়। যেমন আমাদের এখানে তোমার এই যে বিভিন্ন যে রোবটগুলো তৈরি করা হয়, এই রোবটগুলো তোমার কী করা হয়, এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়। এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে তোমার এখানে মানুষের মতো স্বাভাবিক কথাবার্তা বলা বা চলাফেরার জন্য যে বিভিন্ন প্রোগ্রামগুলো করা হয়, এগুলো আসলে এই ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজেরই। এটাকে বলা হয় কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা এখানে 3টি লেভেলের ল্যাঙ্গুয়েজ দেখেছি, লো লেভেল, মিড লেভেল, হাই লেভেল। এখানে তোমরা MCQর জন্য খুব গুরুত্ব সহকারে দেখবা, কারণ এখান থেকে বিভিন্ন MCQ আসে, বলে যেতে পারে যে ফরট্রান এটা কোন লেভেলের ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল, লো লেভেল, হাই লেভেল, হাই মিড দুটোই এরকম বলতে পারে। বা মনে করো যে সি ল্যাঙ্গুয়েজটা কোন লেভেলের ল্যাঙ্গুয়েজ। যদি আমরা এটা জানা থাকে একটু ভালো করে দেখি বা মনে রাখি, তাহলে ইনশাল্লাহ আর সমস্যা হবে না। ওকে, চলো আমরা একটু ডিপে যাই। প্রথমে আমরা জেনে নিই যে আমরা 5টি জেনারেশন দেখেছি, এর মধ্যে প্রথম জেনারেশনে কি ছিল, প্রথম জেনারেশনে ছিল আমাদের মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা একটু জেনে আসি। বিদ্যুতের হাই ভোল্টেজকে বিট 1 এবং লো ভোল্টেজকে বিট 0 দিয়ে নির্দেশ করে কম্পিউটারের প্রোগ্রাম লেখার পদ্ধতিকে মেশিন ভাষা বলা হয়। কি বলা হয়, বিদ্যুতের হাই ভোল্টেজ বিট অর্থাৎ 1, লো ভোল্টেজ বিট অর্থাৎ 0 নির্দেশ করে। এক কথা আমরা বলতে পারি যে বাইনারি বিট 0 এবং 1 দিয়ে যে প্রোগ্রাম লেখা হয় তাকে বলা হয় কি মেশিন ল্যাঙ্গুয়েজ। বাইনারির 0, 1 দিয়ে যে ল্যাঙ্গুয়েজটা লেখা হয় তাকে বলা হয় কি মেশিন ভাষা। মেশিন ভাষা হলো কি একটি নিম্ন স্তরের ভাষা অর্থাৎ লো লেভেল ল্যাঙ্গুয়েজ। যান্ত্রিক ভাষা নির্দেশের 2টি অংশ থাকে, একটা হলো অপকোড, একটা হলো অপারেন্ট। অপকোড এবং অপারেন্ট কি থাকে, অপকোড এবং অপারেন্ট। এই যান্ত্রিক ভাষার নির্দেশসমূহকে 4টি প্রধান ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে ভাগ করা যায়, 4টি প্রধান ভাগে ভাগ করা যায়। যেমন প্রথমে কি গাণিতিক বা অ্যারিথমেটিক অংশ।
এই অংশ কি কাজ করে? এই অংশ মূলত কাজ করে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মানে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লাই, তারপরে ডিভিশন, এই কাজগুলো এই অংশে করে। ওকে, তারপরে গুরুত্বপূর্ণ অংশ হলো নিয়ন্ত্রণ বা কন্ট্রোল, যে লোড, স্টোর, জাম্প। লোড মানে হলো আমরা যখন কোনো ডাটা আমরা আমাদের মেমোরিতে লোড করতে চাই তখন এই কমন মানে নিয়ন্ত্রণ অংশ কাজ করে, এবং বা কোনো স্টোর করতে চাই মানে সেভ রাখতে চাই, বা জাম্প দিয়ে একটা স্টেজ থেকে একটা স্টেজে আমরা যেতে চাই, তখন আমাদের এই নিয়ন্ত্রণ বা কন্ট্রোল অংশটা কাজ করে। এরপরে হলো ইনপুট ও আউটপুট। ইনপুট ও আউটপুট অর্থাৎ আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য পড়া অর্থাৎ রিড এবং লেখা মানে হলো রিড, এই অংশগুলো আমরা দিই। রিড এবং রাইট এই অংশগুলো আমরা ইউজ করি। পড়া মানে হলো রিড, লেখা মানে হলো রাইট। তো রিড দিয়ে ইনপুট আর রাইট দিয়ে কি আউটপুট। প্রত্যক্ষ ব্যবহার, ডিরেক্ট ইউজ, শুরু করা শেষ করা অর্থাৎ প্রোগ্রাম স্টার্ট করা এবং প্রোগ্রাম ইন করা। তাহলে এই মেশিন ল্যাঙ্গুয়েজের 4টি অংশ, নির্দেশ প্রদানের জন্য 4টি ভাগ রয়েছে। আমরা কোন অংশে নির্দেশ দিব, যখন যে আমরা যদি এরকম তোমার মেশিন ভাষায় মাধ্যমে কোনো প্রোগ্রাম লিখতে চাই তো 4টি অংশ মানতে হবে। একটা হলো কি অ্যারিথমেটিক, কন্ট্রোল, ইনপুট আউটপুট এবং ডিরেক্ট ইউজ, অর্থাৎ এই তোমার সেকশনে গিয়ে এই কাজগুলো যেন নির্দেশ প্রদান করতে হবে। এখন চলো আমরা জেনে নিই মেশিন ভাষার কিছু সুবিধা ও অসুবিধা। যান্ত্রিক ভাষার উল্লেখযোগ্য সুবিধাগুলো হলো যে সরাসরি সিপিইউ বুঝতে পারে, যেহেতু সিপিইউ আসলে তোমার 0-1টা বুঝে, বিদ্যুতের হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ বুঝে, আর যেহেতু আমরা প্রোগ্রামটাও লিখবো কীভাবে 0-1 দিয়ে, তাহলে সরাসরি সিপিইউ বুঝতে পারে, এখানে কোনো অনুবাদকের প্রয়োজন পড়ে না, এবং প্রোগ্রামগুলো সংক্ষিপ্ত আকারে লেখা যায়, এখানে কম্পাইলিংয়ের জন্য অন্য কোনো ঝামেলা করতে হয় না। এই ভাষার প্রোগ্রাম নির্বাহ বা এক্সিকিউশন টাইমটা দ্রুত হয়, খুব দ্রুত প্রোগ্রামটা লোড হয়, রান হয় যদি আমরা মেশিন ভাষায় লিখি। মেমোরি কম হলেও প্রোগ্রাম রান করানো যায়, যেহেতু এটা তোমার মেশিন ভাষার ল্যাঙ্গুয়েজ 0-1 দিয়ে লেখা হয়, এই জন্য কম মেমোরি হলেও তোমার প্রোগ্রামটা রান করানো যায়। কারণ এক্ষেত্রে কি প্রয়োজন পড়ে না, এক্ষেত্রে কোনো তোমার এক্সট্রা মেমোরি কম্পাইলিংয়ের জন্য প্রয়োজন পড়ে না। হ্যাঁ, সাব্বির হোসেন একজন কমেন্টস করেছে যে স্যার আমি পিএইচপি। ওকে, পিএইচপি ভালো। যান্ত্রিক ভাষার সুবিধার পাশাপাশি বেশ কিছু তোমার অসুবিধা রয়েছে। যেমন দেখো, 1 নম্বরে হলো এক কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে চালানো যায় না, যা বর্তমানে আসলে খুবই মুশকিলের বিষয়। আমরা তো একটা প্রোগ্রাম লিখা হলে এটা কপি করি বা এরকম মানে আমরা বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন ডিভাইস আমরা ইউজ করি, কিন্তু যদি যান্ত্রিক ভাষায় আমরা প্রোগ্রাম লিখি তা কিন্তু হবে না। একটা স্পেসিফিক কম্পিউটারের জন্য প্রোগ্রাম লিখতে হবে, এবং যদি কম্পিউটার রিসেট দেই বা তোমার সম্পূর্ণ আমরা নতুন করে অপারেটিং সিস্টেম দেয়, তাহলে প্রোগ্রাম শেষ, নতুন করে আবার প্রোগ্রাম লিখতে হবে, যা আসলে খুবই কষ্টসাধ্য। প্রোগ্রাম লেখা কঠিন ও শ্রমসাধ্য। কঠিন কেন? কারণ সবগুলো কমান্ড দিতে হয় 0-1 দিয়ে, হ্যাঁ, এবং 0-1 দিয়ে কমান্ড দেওয়ার কারণে আসলে একটু কষ্টসাধ্য। প্রোগ্রাম লিখতে অনেক সময় লাগে 0-1 সিনট্যাক্সের জন্য। ভুল শনাক্তন করা অনেক কঠিন, কিন্তু 0-1 এখানে আসলে কোন 1 বা 0-র জন্য আমাদের প্রোগ্রামটা প্রবলেম হচ্ছে তা আসলে ফাইন্ড আউট করা খুব কঠিন বিষয়। এটা আসলে যান্ত্রিক ভাষার একটা মানে খুবই বড় সমস্যা। এ ভাষায় লিখিত প্রোগ্রাম সাধারণত বোঝা যায় না, মানে কেউ দেখে আসলে বুঝতে পারবে না এটা কি প্রোগ্রাম অন্য কিছু। কারণ কি, পুরো স্ক্রিন জুড়ে শুধু থাকবে কি 0 আর 1, এছাড়া কিছু থাকবে না। এরপরে চলো আমরা শিখে নিই যে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষাটা কি? দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার এই ভাষার প্রচলন হয়। কোন প্রজন্মের? দ্বিতীয় প্রজন্মের ভাষায়। এই ভাষায় সরাসরি বাইনারি বিট 0-1 ব্যবহার না করে কতগুলো বিটের সমন্বয়ে কয়েকটি ইংরেজি বর্ণের সাহায্যে বিশেষ কোডে বা সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়। মেশিন ভাষার যেমন আমরা 0-1 দিয়ে প্রোগ্রামটা লিখতাম, এখানে আসলে সরাসরি 0-1 না দিয়ে কতগুলো 0-1কে গ্রুপ করে আমরা একটা ইংরেজি শব্দ আমরা ব্যবহার করব, এবং এটা একটা সংকেত হিসেবে কাজ করবে। এই সংকেতগুলোকে সাংকেতিক কোড বা সিম্বলিক কোড অথবা কি নেমোনিক কোড নামেও বলা হয়। নেমোনিক, আবার এটা আমরা সংজ্ঞাটা এরকম বলতে পারি, নেমোনিক কোড ব্যবহার করে লেখা ভাষাকে অ্যাসেম্বলি ভাষা বলা হয়। নেমোনিক কোড ব্যবহার করে লেখা ভাষাকে অ্যাসেম্বলি ভাষা বলা হয়। অ্যাসেম্বলি ভাষা
প্রতিটি নির্দেশের 4টি অংশ থাকে। কয়টি অংশ? 4টি অংশ থাকে। যেমন 1 নম্বরে থাকবে লেবেল, 2 নম্বরে হলো অপকোড, 3 নম্বরে অপারেন্ট, আর 4 নম্বরে হলো কমেন্ট। এই 4টি অংশ থাকবে। তাহলে অ্যাসেম্বলি ভাষায় নির্দেশের অংশ কয়টি? 4টি। যান্ত্রিক ভাষায় অংশ ছিল কয়টি? 4টি। তাহলে দুই ভাষায় কিন্তু বেশ কিছু মিল রয়েছে, কিছু অমিল রয়েছে। মিলের মধ্যে হলো অংশ 4টি। আর এখানে মূল অমিলটা এখানে কি আছে, যে ওখানে সরাসরি 01 দেয়, আর এখানে 01 কয়েকটি 01 গ্রুপ করে একটি সাংকেতিক চিহ্ন, সেই সাংকেতিক চিহ্ন ইংরেজি বর্ণের সাহায্যে তুলে ধরা হয়, যার জন্য বুঝতে একটু সহজ হয়। এখানে আমি বেশ কয়েকটি নেমোনিক কোড বা যেগুলোর মাধ্যমে নির্দেশ প্রদান করা যায় তা এখানে তুলে ধরলাম। দেখো প্রথমে কি আছে? LDA। যদি আমরা এই কোডটা ব্যবহার করি তাহলে লোড অ্যাকিউমুলেটর, প্রধান মেমোরি করে নির্দিষ্ট অবস্থানের সংখ্যা অ্যাকিউমুলেটরে রাখার নির্দেশ দেওয়া হয় এর মাধ্যমে। কিসের মাধ্যমে? LDA এর মাধ্যমে, মানে লোড অ্যাকিউমুলেটর। যদি আমরা LDA লিখি তাহলে এর ব্যাকএন্ডে আমাদের 01 লেখার প্রয়োজন না, সে বুঝে নিবে যে আমাদের এর ব্যাকএন্ডে কি 01 দরকার। 2 নম্বর জানা আছে, যেমন আমাদের এখানে অ্যাড দিয়ে দুটি অপারেন্ডের মধ্যে যোগ করা নির্দেশকে বোঝায়। যদি আমরা যোগ করতে চাই তাহলে অ্যাড, পরে আছে কি CLR, মানে ক্লিয়ার। অ্যাকিউমুলেটরে যে আমরা বিষয়গুলো লুট করব, যদি আমরা খালি করতে চাই তাহলে আমরা এই নির্দেশটা প্রদান করব, এই সাংকেতিক কোডটা ইউজ করব, ক্লিয়ার। এরপরে কি আছে আমাদের? STA, স্টোর অ্যাকিউমুলেটর। যদি আমরা স্টোর বা এগুলো সেভ রাখতে চাই, সংরক্ষণ রাখতে চাই, তখন আমরা কি STA ইউজ করব। তাহলে STA ফুল ফর্মটা কি আসছে এখানে? স্টোর অ্যাকিউমুলেটর। এগুলো অনেক সময় আসে যে অ্যাসেম্বলি ভাষায় তোমার যোগ করার জন্য কোন নেমোনিক কোডটা ইউজ করা হয়, অ্যাড ক্লিয়ার করার জন্য কোন নেমোনিক কোডটা ইউজ করা হয়, এরকম। তারপর দেখো দেওয়া আছে এখানে সাব মানে কি? সাবট্রাক্ট মানে বিয়োগ করা। তাহলে যখন আমরা দুটি অপারেন্ডের মধ্যে বিয়োগ করতে চাবো তখন কি করতে হবে? এই সাব আমাদের নেমোনিক কোড ইউজ করতে হবে। তারপরে মানে মাল্টিপ্লাই, যদি আমরা গুণ করতে চাই সেক্ষেত্রে আমরা এই MUL এই নেমোনিক কোডটা ইউজ করবো। যদি আমরা ভাগ করতে চাই তাহলে ডিভ। যদি আমরা এরকম লজিক্যাল অপারেশন করতে চাই, যে তোমরা জানো যে তোমরা তৃতীয় অধ্যায় পড়ে আসছিল যে লজিক গেট, মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেট, অর অ্যান্ড নট বা এগুলো আছিল। এখানে তো আমরা অর চাই, তাহলে আমরা কি করবো? এখানে অরটা আমরা ইউজ করবো, যে অর দিয়ে কি হয়, এটা আমরা লজিক্যাল অপারেশন বোঝাবে। তারপরে জাম করার জন্য JMU, এখানে তুমি তো নিজের মতো আবার মডিফাই করতে পারবো না। JMU লিখতে, তুমি অ্যাসেম্বলি ভাষা লিখতে চাও তাহলে এখানে JMU এর জায়গায় তুমি আবার KMU লিখতে পারবো না, কারণ JMU দ্বারা এখানে এই কোডটা মানে প্রকাশ করা হয়েছে। ইনপুটের জন্য INP, তারপরে তোমার আউটপুটের জন্য তোমার এখানে OUT, তারপরে স্টপের জন্য STP। তাহলে এখানে যে কোডগুলো ব্যবহার করা হয়েছে এই কোডগুলোর মাধ্যমে আমরা অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখতে পারবো। তাহলে দেখো যদি আমরা যান্ত্রিক ভাষায় লিখি তাহলে কিন্তু এই সংকেতগুলো পাচ্ছি না, কিন্তু যদি আমরা অ্যাসেম্বলি ভাষায় লিখি এই সংকেতগুলো আমরা পাবো, এবং এই সংকেতগুলোর মাধ্যমে আমরা একটু যান্ত্রিক ভাষার চেয়ে একটু সহজে আমরা বুঝতে পারবো যে আসলে এই সমস্যা, মানে আমরা এই কাজ করতে যাচ্ছি, যে এখানে আমরা ইনপুট নিচ্ছি, এখানে আমরা আউটপুট পাচ্ছি, বা এখানে স্টপ হচ্ছি, বা এখানে যোগ করছি, বিয়োগ করছি, ভাগ করছি, গুণ করছি, বা লোড করছি, বা আমরা এখানে সেভ করছি, এগুলো আমরা একটু বুঝতে পারবো। তাহলে মোটামুটি যান্ত্রিক ভাষার চেয়ে যান্ত্রিক ভাষার চেয়ে অ্যাসেম্বলি ভাষাটা একটু সুবিধাজনক, সহজতর। এরপরে হলো অ্যাসেম্বলি ভাষার সুবিধা অসুবিধা। চলো আমরা দেখে নিই এই ভাষায় কি সুবিধা রয়েছে এবং কি অসুবিধা রয়েছে। অ্যাসেম্বলি ভাষার বেশ কতগুলো সুবিধা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সুবিধাগুলো হলো এই ভাষায় প্রোগ্রাম রচনা করা যান্ত্রিক ভাষার তুলনায় সহজ। কোন ভাষায়? যেহেতু অ্যাসেম্বলি ভাষায় আমরা কিছু সাংকেতিক কোড ব্যবহার করি, আর কোডগুলো সহজে বোধগম্য এবং মনে রাখা সহজ, এই জন্য আমরা কি বলতে পারি যান্ত্রিক ভাষার তুলনায় অ্যাসেম্বলি ভাষা সহজতর, কারণ এখানে কোডগুলো মনে রাখলেই হবে, 01গুলো মনে রাখতে হবে না। প্রোগ্রাম রচনা করতে সময় কম লাগে। কেন কম লাগে? যেহেতু আমাদের কিছু নেমোনিক কোড রয়েছে এবং নেমোনিক কোড দ্বারা আমরা সব কিছু প্রকাশ করতে পারছি, এই জন্য তুলনামূলক সময়টা কম লাগে। সহজে প্রোগ্রামের ভুল শনাক্ত করা যায় এবং দূর করা যায়। যেহেতু এখানে সব কিছু 01 না, কিছু আমরা নেমোনিক কোড ব্যবহার করছি, যদি কোনো কোড যদি ভুল হয় তাহলে আমরা খুঁজে বের করতে পারবো, ওই স্পেলিং এরর বা আদার্স কোনো এরকম প্রোগ্রামিং থাকলে আমরা বের করে সমাধান করতে পারবো। মেশিনের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানা যায়, কারণ একটা মেশিনের কোন জায়গায় তোমার ইনপুট, কোথায় আউটপুট, কোথায় প্রক্রিয়াকরণ হচ্ছে, কোথায় স্টোর হচ্ছে, যদি আমি কমান্ড দিচ্ছি ওই লিখে, এই জন্য সহজে জানা যায়।
আবার এর কিছু বেশ অসুবিধাও রয়েছে, এর কিছু কি বেশ অসুবিধাও রয়েছে। যেমন এই প্রোগ্রাম রচনার সময় মেশিন সম্পর্কে ধারণা থাকতে হয়, যে মেশিন আসলে কীভাবে কাজ করে, কোন অংশ বা কোন হার্ডওয়্যার কী ধরনের কাজের জন্য উপযোগী তা জানতে হয়, এবং সেখানে তোমার সেই অনুযায়ী কোডগুলো লিখতে হয়। ভিন্ন ভিন্ন মেশিনে ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হয়। এখানেও সেই একটা একই সমস্যা, যে আমরা যেখানে দেখছিলাম যান্ত্রিক ভাষা কী সমস্যা ছিল, যে তোমার একটা মেশিনের জন্য যে ভাষা ব্যবহার করা হবে তা অন্য মেশিনে চলবে না। এখানে ঠিক একই রকম ভিন্ন ভিন্ন মেশিনে ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হয়। তারপরে এই ভাষা মেশিনের সংগঠনের উপর নির্ভরশীল, অর্থাৎ মেশিনের স্ট্রাকচারটার উপর নির্ভরশীল, যে মেশিনের হার্ডওয়্যারগুলো কোথায় কীভাবে অবস্থান করছে বা প্রসেসরের কোনো অংশগুলো কীভাবে তোমার মানে মূল যে আর্কিটেকচার তার উপর ডিপেন্ড করে, অর্থাৎ আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে আমাদের প্রোগ্রামিংটা চেঞ্জ হয়। এই ভাষা যন্ত্র নির্ভর ভাষা, আগেটা যেমন যন্ত্র নির্ভর ছিল এটাও যন্ত্র নির্ভর। যন্ত্র নির্ভর কেন? কারণ এখানেও কী করতে হয়, মেশিন সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হয়, আদারওয়াইজ কিন্তু প্রোগ্রাম লেখা যায় না। এই ভাষা মেশিন সরাসরি বুঝতে পারে না, এটা বড় অসুবিধা। যেখানে আমাদের যান্ত্রিক ভাষা কী ছিল, যে যান্ত্রিক ভাষায় কোনো প্রোগ্রাম লিখলে ওই প্রোগ্রাম সরাসরি মেশিন বুঝতে পারতো, এখানে কোনো কম্পাইলিংয়ের প্রয়োজন ছিল না। কিন্তু অ্যাসেম্বলি ভাষায় যখন কোনো প্রোগ্রাম লেখা হবে তা বোঝার জন্য কী করতে হবে, তোমার কম্পাইলারের প্রয়োজন পড়বে, অর্থাৎ অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন পড়বে। এখন চলো আমরা জেনে আসি যে মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষার মধ্যে কী পার্থক্য রয়েছে। তো আমরা এতক্ষণে অনেক কিছু বুঝে ফেলেছি যে কী কী পার্থক্য আছে, কী মানে মিল আছে। তারপরে চলো আমরা একটু দেখে নিই কী কী পার্থক্য রয়েছে। যেমন আমরা এক নম্বরে বলতে পারি যে বাইনারি 0 এবং 1 দিয়ে লেখা ভাষাকে মেশিন ভাষা বলা হয়। কী দিয়ে বলা হয়? বাইনারি 0 এবং 1 দিয়ে লেখা ভাষাকে মেশিন ভাষা বলা হয়। অপরদিকে বিশেষ নেমনিক কোড ব্যবহার করে যে ভাষা লেখা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলা হয়। তাহলে বাইনারি 0 এবং 1 দিয়ে যে ভাষা লেখা হয় তাকে বলা হয় মেশিন ভাষা, এবং তোমার নেমনিক কোড ব্যবহার করে যে ভাষা লেখা হয় তাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। 2 নম্বর, মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম বলা হয়, আর অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বলা হয়। আর কি করতে হবে, উৎস প্রোগ্রামকে পরবর্তী সময়ে আবার অবজেক্ট বা বস্তু প্রোগ্রামে রূপান্তর করতে হয়। 3 নম্বর হলো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। কেন হয় না? কারণ মেশিন ভাষা 0-1 বুঝে, আর আমরা প্রোগ্রামও লিখছি 0-1 দিয়েই, তাহলে আসলে অনুবাদকের প্রয়োজন নেই। কিন্তু যদি আমরা অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখি সেক্ষেত্রে অনুবাদকের প্রয়োজন পড়বে। কারণটা কি? কারণ হলো এখানে আমরা 0-1 দিয়ে সরাসরি লিখছি না, কিছু স্পেশাল কোড দিয়ে লিখছি, সংকেত বা মানে নেমনিক কোড দিয়ে লিখছি। আর যখনই মানে অন্য কোনো কোড 0-1 ছাড়া অন্য কোনো কোড দিয়ে লেখা হয় তখন তাকে অনুবাদক মানে প্রোগ্রামের প্রয়োজন হয়। এই ভাষা মেশিন সহজে বুঝতে পারে। কোন ভাষা? মেশিন ভাষা। কারণ যেহেতু 0-1 দিয়ে লেখা হয় এজন্য এই ভাষা মেশিন সহজে বুঝতে পারে এবং কম্পাইলিং করতে পারে। অপরদিকে অ্যাসেম্বলি ভাষা মেশিন সহজে বুঝতে পারে, একটু কাজ করতে হয়। কারণ কি? কারণটা হলো যে এখানে 0-1 দিয়ে লেখা হয় না, বিশেষ কোড বা সাংকেতিক কোড দিয়ে লেখা হয়, আর সাংকেতিক কোডকে অনুবাদ করে 0-1 করতে হয়, অর্থাৎ অনুবাদের মাধ্যমে 0-1-এ রূপান্তর করে তারপর মেশিনকে বোঝাতে হয়, অর্থাৎ মেশিন ডিরেক্টলি বোঝে না, ঘুরিয়ে ফিরিয়ে বোঝাতে হয়। 5 নম্বরে হলো প্রোগ্রাম ডিবাগ করা কঠিন। কেন কঠিন? আমরা আগে বলেছিলাম যেহেতু এখানে 0-1 দিয়ে লেখা হয় এই জন্য কোন 0-1-এর জন্য আমাদের প্রবলেম মানে প্রোগ্রামটা প্রবলেম হচ্ছে তা খুঁজে বের করা আসলে কষ্টসাধ্য। বাট যদি আমরা অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম লিখি তাহলে তুলনামূলক সহজ, খুব সহজ সেটা বলবো না, তুলনামূলক সহজ হয় প্রোগ্রাম ডিবাগ করা। ডিবাগটা কি এই সম্পর্কে আমরা জানবো বিস্তারিত, তারপর একটু বলে নিচ্ছি। ডিবাগ হলো প্রোগ্রামের ভুল ত্রুটি দূর করা, যে প্রোগ্রাম লেখার সময় বিভিন্ন ভুল হতে পারে। কারণ যেহেতু প্রোগ্রাম তো কম্পিউটার লেখে না, প্রোগ্রাম তো মানুষই লেখে, আর মানুষ তো ভুল করতেই পারে। তো যে সকল ভুলগুলো হতে পারে ওই ভুলগুলো দূর করাটাই হলো কি প্রোগ্রাম ডিবাগ করা। এরপরে মেশিন ভাষা কি হয়, এক কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে চালানো যায় না। তো আমরা আগে বলেছিলাম যে প্রতিটি কম্পিউটারের জন্য আলাদা আলাদা কি করতে হয়, মেশিন ভাষা লিখতে হয়। আর এক্ষেত্রে ভিন্ন ভিন্ন যন্ত্রের জন্য ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলি ভাষা ব্যবহৃত হয়। তবে যদি একই আর্কিটেকচার হয়, সব কিছু একই কনফিগারেশন থাকে, সেক্ষেত্রে অ্যাসেম্বলি ভাষা মানে অন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ব্যবহার করা যেতে পারে। তবে
দেখা যায় যদি কোনো কারণে একটু আর্কিটেকচারাল ডিফারেন্স থাকে তাহলে কিন্তু কাজ করে না। তাহলে তোমার মেশিন ভাষা অবশ্যই একটি কম্পিউটারের জন্য একদম আলাদা ডেডিকেটেড, আর যেগুলো অ্যাসেম্বলি ভাষা এটা এরকম বলা যায় যে প্রতিটি মানে একই রকম আর্কিটেকচারের কম্পিউটারের জন্য এটা বিদ্যমান। তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস। এরপর থেকে যে বিষয়গুলো রয়েছে আরও আমাদের 3টি জেনারেশন রয়েছে। নেক্সট ক্লাসে আমাদের হয়তো সাইফুল ইসলাম স্যার ক্লাস নেবেন, ওই স্যার নেক্সট ক্লাসে বাকি বিষয়গুলো সুন্দর করে বুঝিয়ে দেবেন। তো আমরা এখন ক্লাসটা এভাবে নিব, আমি যেখানে ক্লাস শেষ করব তো পরবর্তী যিনি ক্লাস নেবেন, যে স্যার ক্লাস নেবেন এরপর থেকে শুরু করবেন, এবং উনি যেখানে শেষ করবেন এর পরবর্তী স্যার যেখানে ক্লাস মানে তোমার নেবেন এরপরে শেষ করবেন, এবং পরবর্তী সময়ে আবার এরকম মানে দেখা যাবে যে একটা সিলেবাস নিয়ে আমরা 3জন টিচার আছে, 3 জনে আলোচনা করব, যদি তোমাদের সিলেবাস নিয়ে কোনো প্রবলেম হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের হয়তো বা পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার সিলেবাস খুব শীঘ্রই আমাদের এই গ্রুপেই জানিয়ে দেওয়া হবে। তো তোমরা গ্রুপে সবসময় অ্যাক্টিভ থাকবা আর ক্লাসগুলো করবা। যারা এখন লাইভ ক্লাসে অংশগ্রহণ করনি বা করতে পারে তারা পরবর্তী সময়ে ক্লাসটা দেখে নিবা, বা তোমাদের ফ্রেন্ডদেরকেও বলবা ক্লাসটি দেখার জন্য, কারণ আমাদের এই পরীক্ষায় এই আগে থেকে প্রশ্ন থাকতে পারে। আর ক্লাসে যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে ওগুলোর উপর কিন্তু পরীক্ষা হবে, সুতরাং সবগুলো ক্লাস যত্ন সহকারে করতে হবে, মনোযোগ সহকারে দেখতে হবে। তো ওকে, সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।